বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে লাফিয়ে বাড়ছে ওষুধের দাম, নেই কোনো লাগাম। জীবন ধারণে খাবারের পরেই সর্বাপেক্ষা বড় ব্যয় হচ্ছে ওষুধ, যা মাসিক খরচের দ্বিতীয় বড় বোঝা। ওষুধের গগনমুখী দৌড়ে দিশাহীন জনগোষ্ঠী প্রয়োজনীয় ওষুধ না কিনে রোগ পুষে রাখছেন, যা তাদের স্বাস্থ্যকে আরো ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। হিসেব অনুযায়ী গত 1.5 বছরে ওষুধের বৃদ্ধিতে অতীতের সব রেকর্ড ভেঙেছে। হিসেব অনুযায়ী এর কারণ বা কারা দায়ী, এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দেশটিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। দর্শক, আমাদের আলোচনার বিষয়বস্তু এগিয়ে নিতে আমাদের সঙ্গে একজন সম্মানিত অতিথি রয়েছেন, পরিচয় করে দিতে চাই তার সঙ্গে। আমাদের সঙ্গে আছেন ডক্টর লেলিন চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই যেমনটা বলছিলাম যে আমাদের বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে যে লাফিয়ে বাড়ছে ওষুধের দাম। কোম্পানিগুলোর বিরুদ্ধে যথেচ্ছা দাম বাড়ানোর অভিযোগ জোরালো হচ্ছে। কখনো নিয়ন্ত্রক সংস্থা যোগসাজশে, আবার কখনো বহুমুখী চাপে অনেক কোম্পানি তাদের ওষুধের বাড়তি দামের অনুমোদন আদায় করে নিচ্ছে। আবার কোনো কোনো কোম্পানি নিয়ন্ত্রক সংস্থাকে তোয়াক্কা না করেই যথেচ্ছা দামে ওষুধ বাজারজাত করছে। এ নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? ধন্যবাদ। আমি প্রথমত দৃশ্যপটটা তুলে ধরছি। 2022 সনে বাংলাদেশে একটি খানা জরিপ হয়েছিল। সেখানে দেখা গিয়েছে 61,30,000 মানুষ দারিদ্র সীমার নিচে নেমে গিয়েছে চিকিৎসা, প্রধানত ওষুধের ব্যয় মেটাতে গিয়ে। এবং 2023 সনে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সংস্থা তাদের গবেষণায় বলেছিল যে বাংলাদেশে মানুষের চিকিৎসার যে খরচ তার 44% হচ্ছে ওষুধ কিনতে ব্যয় হয়, আর সারা পৃথিবীর বৈশ্বিক গড় খরচ হচ্ছে 15%। তার মানে আমরা প্রায় 29% বেশি খরচ করি। কেন? এই কেনর উত্তর খুঁজতে গেলে আমরা প্রথমত দেখব, আমরা একটু দৃশ্যপটটা আবারও একটু দেখে নিই। 2024 সনের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত 3 বার ওষুধের মূল্য বৃদ্ধি হয়, অথচ বাংলাদেশে একটি ওষুধের মূল্য নির্ধারণী কমিটি রয়েছে। এই 3 বার মূল্য বৃদ্ধির যে হলো, এই কমিটির অনুমোদন ব্যতিরেকে, কারণ সেই 8 মাসে কমিটির কোনো মিটিং হয় নাই। আমরা পত্রিকায় প্রকাশিত খবর থেকে দেখেছি ওষুধের অনেকগুলো কোম্পানি প্রশাসনের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে ওষুধের দাম বাড়াচ্ছে। বাড়ানোর কিছুদিন পরে তারা দরখাস্ত করছে এই দামটি অনুমোদন দেওয়ার জন্য। তার মানে ঘোড়ার আগে গাড়ি চালিয়ে তারপরে ঘোড়ারকে তারা লাগাতে চাইছে। এই অরাজক অবস্থা যখন আমরা দেখতে পাই, গত প্রায় 1.5 বছর বা 2 বছরে বাংলাদেশে ওষুধের দাম প্রায় 25 বা 30% থেকে শুরু করে 250% পর্যন্ত কোনো কোনো ওষুধের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা যদি এর কারণটা খুঁজি তাহলে দেখব নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতা। কীরকম ব্যর্থতা? ওষুধের দাম নির্ধারণের জন্য কতগুলো নিয়ম রয়েছে। তার মধ্যে একটি নিয়ম হচ্ছে, যখন কোনো ওষুধের কোম্পানি তাদের কোনো ওষুধ প্রস্তুতকৃত কোনো ওষুধের দাম নির্ধারণ করবে বা জমা দিবে, তখন তাদেরকে একটি তালিকা দিতে হয়। এই তালিকাটির দাপ্তরিক নাম হচ্ছে মার্ক আপ, অর্থাৎ সেখানে ওষুধের কাঁচামালের দাম, আমদানির যে খরচ সেটি, ট্যাক্স, তারপরে তৈরি করার সময় যে রং এবং অন্য কিছু মেশাতে হয় স্বাদবর্ধক, সেগুলোর দাম, পরিবহন খরচ, তার কর্মচারীদের বেতন এবং যে কাঠামোর ইত্যাদির জন্য যে ইনভেস্ট করা হয়েছে, বিনিয়োগ করা হয়েছে, তারও মূল্য ইত্যাদি। এতে দেখা যায় যে এই মার্কআপ যে তালিকাটি, এটি সবসময় গোপন রাখা হয়, জনসম্মুখে প্রকাশ করা হয় না। এবং দ্বিতীয়ত, এই মার্কআপ তালিকার সম্পর্কে শোনা যায় যে কোনো কোনো কোম্পানি 200 থেকে 300% বেশি মূল্য নির্ধারণ করে দেয়, কোনো কোনো কোম্পানি 300 থেকে 500% মূল্য নির্ধারণ করে যায়। যেহেতু এটি প্রকাশিত হয় না, গোপন থাকে, সে কারণে কোনো নির্ভরযোগ্য সূত্র এই তথ্যকে বিচার করতে পারে নাই। এখন আমরা মনে করি এই জায়গাটায় যদি নিয়ন্ত্রণ করা যেত, অর্থাৎ ভুল তথ্য বাদ দিয়ে সঠিক তথ্য বিচার করে যদি ওষুধ মূল্য নির্ধারণ কমিটি ওষুধের দামটি ঠিক করত, তাহলে কিন্তু এই দামটি নিয়ন্ত্রণ করা যেত।
কাঁচামালের আমদানি ব্যয় বৃদ্ধি কতটা প্রভাব ফেলছে ওষুধের দামে? দেখুন, ওষুধের দাম বৃদ্ধির পেছনে যা যা প্রভাব ফেলে, একটি হচ্ছে কাঁচামালের দাম, এটি বৈশ্বিক বাজারে কিছুটা বেড়ে গিয়েছে। আরেকটা হচ্ছে ডলার বা প্রধান মুদ্রার বিনিময় হার, এটিও বৈশ্বিক বাজারে বেড়ে গিয়েছে। আরেকটি হচ্ছে যে বন্দরে আসা পর্যন্ত যে খরচ, অর্থাৎ শিপিং লাইন ইত্যাদির যে খরচ সেটি। আরেকটি হচ্ছে বন্দর থেকে খালাস করে কোম্পানির যে কারখানা সে পর্যন্ত যাওয়ার খরচ। এরপরে আসে কর্মকর্তাদের বেতন ইত্যাদি মিলে। এইসব মিলে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই আসলে খরচটা বেড়ে গিয়েছে। কিন্তু কত শতাংশ বাড়ছে সেটি হলো প্রশ্ন। দেখা যাচ্ছে ডলারের মূল্য কমেছে 12%, এবং অন্যান্য জ্বালানি তেলের মূল্য যা বেড়েছে, এতে ওষুধের দাম হয়তো 20 থেকে 25% বাড়ানো যেতে পারে। কিন্তু আমরা দেখছি সেই ক্ষেত্রে ওষুধের দাম বাড়ছে 200 থেকে 250%। এই বিষয়টা আসলে খুব কম সময়েই এটিকে আমলে নেওয়া হয়েছে। বর্তমান সরকার মাত্র গত আগস্ট মাসে, অর্থাৎ গত মাসে এই বিষয়টিকে নজরে আনার মধ্য দিয়ে তারা দাম নিয়ন্ত্রণ এবং সহজলভ্য করার জন্য মানুষের কাছে ওষুধকে 3টি পদক্ষেপ গ্রহণ করে। একটি হচ্ছে, আগে ছিল 117টি ওষুধকে তারা অত্যাবশ্যকীয় বা এসেনশিয়াল ওষুধ হিসেবে ডিক্লেয়ার করেছিল, সেটা এখন নিয়েছে 260-এ উত্তীর্ণ করেছে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রস্তাব হচ্ছে 260-এর নয়, 285টি ওষুধ হচ্ছে অত্যাবশ্যকীয়। এটির দাম সরকার সরাসরি নিয়ন্ত্রণ করবে, এবং সরকারি যে ওষুধ নির্মাণকারী প্রতিষ্ঠান তারা প্রধানত এই ওষুধগুলো তৈরি করবে, এবং দরকার হলে অন্য কোম্পানিগুলো এই দামে সরকারকে সরবরাহ করবে। দ্বিতীয় যে জায়গাটি হয়েছে সেটি হচ্ছে, এর আগে যেমন কর্তৃপক্ষ ওষুধের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছিল, এই সরকার দাম নিয়ন্ত্রণের জন্য একটি 18 সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্স গঠন করেছে, সেটি একটি ব্যাপার। এবং একই সাথে ওষুধের মূল্য নির্ধারণ কমিটি যেটি, তারও একটি নতুন কমিটি তারা গঠন করেছে। আমরা প্রত্যাশা করছি এই কমিটি আগের মতো ব্যর্থ হবে না। যদি 260টি অত্যাবশ্যকীয় ওষুধকে মূল্য নিয়ন্ত্রণ করতে পারে, এবং যদি মার্কআপ বা খরচ ইত্যাদির যে ফর্মটি, যে তালিকাটি, সেটাকে বিবেচনা করে, অর্থাৎ তুলনামূলক আমাদের পাশের দেশে, যেমন ধরেন শ্রীলঙ্কা, যেমন ভারতে, যেমন পাকিস্তানে বা নেপালে, অর্থাৎ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সেই কাঁচা মাল উৎস অনুযায়ী তুলনা করে যদি দামটা নির্ধারণ করে, তাহলে এটি মানুষের ক্রয় ক্ষমতার ভেতরে আসবে। না হলে কিন্তু আমাদের সামনে আরও কিছু বিপদ রয়ে গিয়েছে। সামনে এলডিসি থেকে, লিস্ট ডেভেলপ কান্ট্রিজ থেকে উত্তরণের একটি ব্যাপার রয়েছে, তখনও কিন্তু ওষুধের মূল্যের উপরে একটি ধাক্কা লাগবে। এইসব বিবেচনায় কিন্তু এই বিষয়টাকে জরুরি ভিত্তিতে দেখা উচিত। ফার্মেসিগুলো কি কখনো নিজেদের স্বার্থে দাম বাড়িয়ে দিচ্ছে? এখানে 2-3টি ব্যাপার কাজ করে। যেমন ধরুন, একটি খুব দরকারি ওষুধ একটা বা দুটো ফার্মাসিউটিক্যালস তৈরি করে হঠাৎ করে কাঁচামালের সরবরাহ বা নানা কারণে সেটির সরবরাহ বিঘ্নিত হতে পারে। এমন একটি খবর পাওয়ার পরে ওষুধের দোকান বা ফার্মেসি ওই ওষুধটিকে মজুত করা শুরু করে। যেই মুহূর্তে মূল কোম্পানির সরবরাহ লাইনে ঘাটতি শুরু হয়, তখন তারা এটা ক্রমান্বয়ে বাড়াতে থাকে। এটিও কিন্তু অবৈধভাবে মূল্য বাড়ানোর আরেকটি পদক্ষেপ। এই জায়গাটাকেও নিয়ন্ত্রণে আনতে হবে। সরকারের বর্তমান নীতিমালা কি ওষুধের মূল্য নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখছে? আমি একটু আগে যেটা উল্লেখ করলাম, এই সরকার ক্ষমতায় এসে 2024-এর আগস্ট মাসে। আসার পরের 1 বছর কিন্তু এই খাতে নজর দেওয়ার সময় পায়নি, সম্ভবত রাজনৈতিক বাস্তবতা ইত্যাদি নিয়ে। কিন্তু গত আগস্ট মাস থেকে সরকার এই খাতটির দিকে নজর দিয়েছে, এবং একটু আগে যেটি উল্লেখ করলাম, এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার জন্য 3টি ধাপে পদক্ষেপ গ্রহণ করেছে। এখন আমরা লক্ষ্য করছি এই পদক্ষেপগুলো কার্যকরী হয় কিনা, কারণ এর আগে আমাদের অভিজ্ঞতা যে সরকার বা কর্তৃপক্ষ বারবার ওষুধের মূল্য নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ওষুধের নির্মাতাদের লাগামহীন পাত্তা না দেওয়ার প্রবণতার মধ্য দিয়ে সেটি করতে পারে নাই। আমরা প্রত্যাশা করছি জনগণের প্রত্যাশা নিয়ে যে সরকারটি ক্ষমতায় এসে, তারা
মানুষের ভালোর জন্যই এই দিকে একটি কার্যকর পদক্ষেপ যেটা নিয়েছে তাকে বাস্তবায়ন করবে। যদি বাস্তবায়ন করা যায় আমরা আশা করি ওষুধের মূল্য নিয়ন্ত্রণে আসবে। আমি একটু আপনার কাছে জানতে চাই, ওষুধের সর্বোচ্চ বিক্রয় মূল্য নির্ধারণে কোন কোন বিষয় বিবেচনা করা হয়? ওষুধের বিক্রয় মূল্য নির্ধারণে প্রথমত সরকারের পক্ষ থেকে একটি গাইডলাইন থাকে যে একটি ওষুধে সর্বোচ্চ কত ভাগ মুনাফা করা যেতে পারে, কত কম মুনাফা করা যেতে পারে। মূলত সেটা হচ্ছে নির্ধারণ করার মধ্য দিয়ে খুচরা মূল্যটি নির্ধারণ হয়। এখন যদি সরকারের ক্ষেত্রে মূল্য নির্ধারণ করার সময় মার্ক আপ বা খরচের তালিকাটাকে যদি সঠিকভাবে যাচাই না করা হয়, অর্থাৎ কোম্পানিগুলো যেখানে 100 টাকা খরচ হয়েছে সেখানে 250 বা 300 টাকার একটি লিস্ট দিচ্ছে, যদি এটাকে ঠিক মতো পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই না করে এটাকে ঠিক জায়গায় আনতে না পারে, তাহলে কিন্তু খুচরা মূল্য কখনোই নিয়ন্ত্রণ আনা যাবে না। মূলত এই জায়গাটায় মানে মার্ক আপ ফর্মের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়াটা হচ্ছে মানে মূল বিষয়। ডক্টর এলিন চৌধুরী, আমি আবারও প্রশ্ন রাখতে চাই আপনার কাছে। আমি জানতে চাই, পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, এমনকি যুদ্ধ বিধ্বস্ত মায়ানমারের চেয়েও আমাদের দেশে কিছু সাধারণ ওষুধের দাম কয়েক গুণ বেশি। এর যৌক্তিকতা কি রয়েছে? প্রথমত এটি একেবারেই অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য। এই দামটা কিভাবে বাড়ে? যেমন ধরুন, একটি ওষুধের কাঁচামাল আমদানি করা হলো পাশের দেশ থেকে। এখন যখন মার্কআপ বা খরচ তালিকাটি ড্রাগ ওষুধ প্রশাসনে দেয়া হয়, সেখানে এটি দেখানো হলো শ্রীলঙ্কা বা আরেকটা দেশ থেকে যেখানে খরচ একটু বেশি। আচ্ছা, দ্বিতীয়ত দেখানো হলো যে আনার জন্য মানে বন্দর থেকে চট্টগ্রাম থেকে ঢাকায় আনার জন্য খরচ হয়েছে 100 টাকা, তারা এই খরচটা দেখালো 300 টাকা। যে রংটি ওষুধকে মনোগ্রাহী করে তোলার জন্য এবং যে স্বাদ বর্ধনের জন্য যে ওষুধ উপাদানটি মেশানো হয়েছে সেটি হয়তো দেখা গেল খরচ 50 টাকা, কিন্তু এটিকে দেখাচ্ছে 150 টাকা। এবং এভাবে যখন বাড়িয়ে দেখা হয় তখন কি হয়? অত্যন্ত সাধারণ একটি ওষুধের দাম 3 গুণ বেড়ে যায়। যে কারণেই আমরা দেখতে পাই আমাদের চারপাশে যতগুলো সার্কভুক্ত দেশ রয়েছে তার মধ্যে ওষুধের দাম আমাদের এখানে সবচেয়ে বেশি। আমরা বারবার একটা কথা বলছি যে এই যে মার্কআপ বা এই তালিকাটি জনসম্মুখে প্রকাশ করা হোক, অথবা নিদেন পক্ষে ওষুধ প্রশাসনের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে এটি প্রকাশ করা হোক। তাহলে আমি, আপনি বা যে কেউ সেটি দেখে আমরা সরকারকে বা মূল্য নির্ধারণ করার যে কমিটি তাকে চ্যালেঞ্জ করতে পারবো যে চট্টগ্রাম থেকে ঢাকায় আনার একটি ট্রাক বা একটা লরির সর্বোচ্চ খরচ এত টাকা, আপনারা কিভাবে তার 3 গুণ খরচ অনুমোদন দিলেন? অথবা আমরা সেই কোম্পানিটিকে চ্যালেঞ্জ করতে পারবো যে এটি আপনি আমদানি করেছেন সীমান্ত পার্শ্ববর্তী দেশ থেকে, আপনাকে আনতে হয়েছে ট্রাকে, খরচ গিয়েছে 100 টাকা, কিভাবে আপনি প্লেনে আনার বা শিপে আনার এত বেশি খরচ যোগ করলেন, তার ব্যাখ্যা দিন। মূলত এই জবাবদিহিতার জায়গাটায় যদি আমরা দাঁড় করাতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই দেশের জনগণ যাদের কষ্টার্জিত মূল্য মানে বৈদেশিক মুদ্রা, মধ্যপ্রাচ্যের জীবন ঘাম সম্ভ্রমের বিনিময়ে যেটি আমরা সংগ্রহ করছি, কৃষকের শ্রমিকের ঘাম রক্তকে ঘাম করে যে আয়টা আমরা করছি তার অবমূল্যায়ন ঘটবে এবং সেই টাকা আমাদের মুনাফা লোভীদের পকেটে যাবে। এ নিয়ে আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন রাখতে চাই। ক্রেতাদের কাছে উচ্চ মূল্যে ওষুধ বিক্রিতে কেবল কি কোম্পানি দায়ী নাকি আরো কারো সম্পৃক্ততা রয়েছে? আচ্ছা, এটি একটি চক্রের মতো। অর্থাৎ যখন এটির দাম কর্তৃপক্ষ বলে দিল এই দামে কিনতে হবে, খুচরা বিক্রেতা তার 10 থেকে 15% বেশিতে সেটি বিক্রি করলো। এখন বিক্রিতে উৎসাহ জানানোর জন্য ওষুধের দোকানদার এবং চিকিৎসকদের একটি অসাধু চক্র রয়েছে। ওষুধের দোকানদার কেমন? আমি আপনাকে বললাম যে আপনি ট্যাবলেট ম্যাটাডোরটা আপনি কিনবেন, এটি আমাদের অভিজ্ঞতা অনুযায়ী ভালো। রোগী যখন ওর প্রেসক্রিপশনের দোকানে গেল তখন ওষুধের দোকানদার তাকে বলছে, দূর, ম্যাটাডোরের দাম বেশি, ভালো কাজ করে না, আপনি বরঞ্চ ক্যাটাডোরটা কিনেন।
এটা দামেও কম পাবে, ভালো কাজ করে। এখন ক্যাটাডোরটা এমন একটা কোম্পানির যারা মান নিয়ন্ত্রণ ভালো করে না এবং যারা ফার্মেসির লোকটাকে নানাভাবে কিছু উৎকোচ দিয়েছে এবং একইভাবে চিকিৎসককেও নানাভাবে সন্তুষ্ট করে, যেভাবেই হোক সন্তুষ্ট করে ওই ওষুধটি লেখানোর চেষ্টা করছে। ফলে কি দাঁড়াচ্ছে, একই দাম দিয়ে একজন রোগী নিম্নমানের একটি ওষুধ কিনছে। তার মানে এই চক্রে কিন্তু ওষুধের কোম্পানি, মূল্য নির্ধারণ কমিটি বাদেও কিছু লোক যুক্ত হচ্ছে। এই ব্যাপারটাও তো জবাবদিহিতায় বা নজরদারিতে আনা উচিত। আমরা জবাবদিহিতা কেন আনতে পারছি না? এখানে একটা বড় প্রশ্ন। অনেক আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO একটা বৈশ্বিক সম্মেলনে এই জাতীয় নানা বিষয়, কিভাবে স্বাস্থ্য সেবা, ঔষধ, চিকিৎসা ইত্যাদিকে উন্নত করা যায়, তখন একটি কথা এসেছিল যে নো আদার সলিউশন এক্সেপ্ট দ্য পলিটিক্যাল সলিউশন। রাজনৈতিক সমাধান ভিন্ন অন্য কোনো সমাধান নেই। রাজনৈতিক সমাধান মানে সরকার যদি নিয়ন্ত্রণ করতে পারে। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। 2024 জানুয়ারি থেকে আগস্ট মাসে 3 বার ওষুধের দাম ওষুধের কোম্পানিগুলো বাড়িয়েছিল। সেখানে মূল্য নির্ধারণ কমিটির কোনো অনুমোদন নেয়নি। আচ্ছা, কিভাবে পারল? কারণ ওই সরকারের ওষুধ সংক্রান্ত বিষয়গুলো যারা দেখতেন, একজন বেসরকারি খাতের যিনি উপদেষ্টা ছিলেন, তিনি বাংলাদেশের প্রধান দুটি বড় ফার্মাসিউটিক্যালসের একটির মালিক এবং বাকিরাও তারকে ইমাম বা নেতা মেনে তার নির্দেশ ফলো করতেন। তাহলে কি দাঁড়ালো? তার প্রভাবের কারণে মূল্য নিয়ন্ত্রণ কমিটি সেই কাজটি করতে পারে নাই। এই কারণেই কিন্তু এবার যে কমিটিগুলো হয়েছে তার একটি কমিটির যিনি আহ্বায়ক, তাকে কিন্তু একজন মন্ত্রীর সমমর্যাদা ক্ষমতা দেওয়া হয়েছে যেন এটি নিয়ন্ত্রণ করা যায়। এই কারণেই আমরা কিঞ্চিত হলেও আশাবাদী সম্ভবত ইতিবাচক কোনো পদক্ষেপ শুরু হতে পারে। সম্প্রতি হাইকোর্টের এক রায়ে 739টি ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এতে কি সুফল মিলবে? দেখুন, ওষুধের মূল্য নির্ধারণের সমস্ত দায়িত্ব হচ্ছে সরকারের ওষুধ প্রশাসন, আর আরও বলা যায় যে ওষুধ প্রশাসন দ্বারা গঠিত, মন্ত্রণালয় দ্বারা গঠিত ওষুধ মূল্য নির্ধারণ কমিটি, যেটি 2013 আইন অনুযায়ী সম্ভবত 30 ধারা অনুযায়ী গঠন করা হয়েছে। তো সেই আইন বলে ওষুধ প্রশাসনের এই কমিটি এবং ওষুধ প্রশাসন বৃহত্তর অর্থে স্বাস্থ্য মন্ত্রণালয় যদি এই দায়িত্বটি পালন না করে, তাহলে হাইকোর্টের নির্দেশ মানা তো কঠিন হয়ে যাবে। যেমন ধরুন, হাইকোর্ট নির্দেশ দিয়েছে বায়ু দূষণ নিয়ন্ত্রণের 19 দফা নির্দেশনা, দুই দফায়। আচ্ছা, সেটি কত ভাগ পালন হচ্ছে? হাইকোর্ট নির্দেশ দিচ্ছে ফুটপাতে মোটরসাইকেল বা সাইকেল চালানো যাবে না, আমরা অহরহ দেখছি। তার মানে হাইকোর্ট যে মহৎ উদ্দেশ্যে জনকল্যাণের দৃষ্টিতে যে নির্দেশগুলো দেয়, সেই নির্দেশগুলো পালনের জন্য সরকারের যে দায়িত্বশীল অংশগুলো রয়েছে তাদের আসলে কর্তব্য পালনে সঠিক, বাস্তবসম্মত এবং সুশাসনের ভিত্তিকে, ন্যায্যতার ভিত্তিতে গ্রহণ করে কাজটি করতে হবে। কাজটি করলে হাইকোর্টের রায়টি যেমন বাস্তবায়িত হবে, মানুষও উপকৃত হবে, চিকিৎসা করতে গিয়ে মানুষের দারিদ্র্য সীমার নিচে যাওয়াটা থামবে। আপনি জানেন তো, ওষুধ এবং ভাতের মধ্যে কখনো কখনো ওষুধটি ভাতের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে যায়। যেমন একজন হার্টের রোগী, হার্ট অ্যাটাক করেছে, একবেলা ওষুধ খাওয়া বন্ধ করা মানে কিন্তু মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। অতএব ওষুধের এই ক্ষেত্রে হাইকোর্টের যে চেতনা বা স্পিরিট, সেটাকে সরকারের দায়িত্বশীল অংশেরও ধারণ করা দরকার। তাহলে কিন্তু আমরা এই কাজটি করতে পারবো। খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থা ঔষধ প্রশাসন অধিদপ্তরের দুর্বল মনিটরিং এবং অনৈতিক কমিশন বাণিজ্য এই সংকটকে তীব্র করছে। এ নিয়ে আপনি কি মনে করছেন? দেখুন, বাংলাদেশে কতগুলো প্রকাশিত সত্য আছে যাকে উচ্চারণ করে না। যেমন এর আগে নানা সূত্রে আমরা খবর পেতাম, যেমন একটা ওষুধের অনুমোদন পাওয়ার জন্য অনুমোদনের যে দরখাস্তটি সাথে
প্রয়োজনীয় কাগজপত্র, এর সাথে একটি খামে চকচকে বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি নোট বা টাকা দেওয়ার একটি প্রচলন ছিল। এটি আগে ছিল, আমরা জানি না এই সরকার দায়িত্বভার গ্রহণ করার পরে সেটি বন্ধ হয়েছে কিনা। আমরা চাইব এই যে চক্রটি রয়েছে এটাকে নিয়ন্ত্রণে আনা হোক। এখানে দুদক নাক গলাক, নিয়ন্ত্রণকারী প্রশাসক নাক গলাক, এবং যারা নজরদারি করে তারা একেবারে ওষুধ প্রস্তুত থেকে শুরু করে ফার্মেসিতে ওষুধ বিক্রি, ওষুধের দোকানে, পুরো চেইনটাকে, শিকলটাকে তারা নজরদারির মধ্যে রাখুক। রাখলে যেটি হবে, আমরা অন্তত আমাদের আশেপাশের দেশগুলো যে দামে ওষুধ পাচ্ছে আমরাও সেই রকম দামে বা কাছাকাছি দামে ওষুধ পেতে পারি। আন্তর্জাতিক বাজারে ওষুধ রপ্তানি কি অভ্যন্তরীণ দামে প্রভাব ফেলছে, কি মনে করছেন? দেখুন, আন্তর্জাতিক বাজারে যখন ওষুধ রপ্তানি করে কোনো না কোনোভাবে আমাদের কানে আসে, আমরা শুনতে পাই সেই ওষুধটির মান দেশের ভেতরে যে ওষুধ সরবরাহ করা হয় তার মানের থেকে ভিন্ন। যদিও দুঃখজনকভাবে আমার বা আপনার এই অভিযোগের সত্যতা প্রমাণের জন্য বাজার থেকে কোনো একটি কোম্পানির কোনো একটি ওষুধ নিয়ে কোনো একটি রেফারেন্স ল্যাবরেটরি, যেটি সরকার মান নিয়ন্ত্রণ করবে বৈশ্বিক মানে, সেখানে আমরা নির্ধারিত ফি জমা দিয়ে ওষুধটা পরীক্ষা করে এই মানটিকে চ্যালেঞ্জ করতে পারবো, সেই ব্যবস্থা বাংলাদেশে নাই বলেই কিন্তু আমরা কানে ভেসে আসা ছুটকো কথা সে তার সূত্রে কথা বলছি, এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত, এই ক্ষেত্রে বাংলাদেশের ভেতরের যে মার্কেটিং, এই ক্ষেত্রে ওষুধের কোম্পানিগুলো প্রচার করার জন্য চিকিৎসকদের বা অন্যান্য স্টেক হোল্ডারদের যে পরিমাণ সন্তুষ্ট করার উপকরণাদি সরবরাহ করা হয়, যদি এটাকে কমানো যায় তাহলে কিন্তু দেশীয় খাতের অভ্যন্তরীণ যে বাজার তার একটা নিয়ন্ত্রণ করা যায়। আর বৈদেশিক রপ্তানির ক্ষেত্রে কিন্তু এই সন্তুষ্ট করার অতি মূল্য নির্ধারণের কোনো জায়গা নেই, কারণ ওটি যে দেশে রপ্তানি করা হয় সেই দেশ তার নিজের শর্ত অনুযায়ী যাচাই বাছাই করে কেনে, ফলে ওই দিকটির সাথে দেশের অভ্যন্তরীণ বাজারের সম্পর্ক প্রায় নাই বললেই চলে। সরকার ওষুধের মূল্য নিয়ন্ত্রণে কি ধরনের পদক্ষেপ নিচ্ছে? আচ্ছা, ইতিমধ্যেই সরকার তিনটি পদক্ষেপ গ্রহণ করেছে। একটি হচ্ছে 2013 যে আইনটি প্রণয়ন করা আছে, সেই আইনের সম্ভবত 30 ধারা অনুযায়ী একটি ওষুধ মূল্য নির্ধারণী কমিটি থাকবে। এই কমিটিকে পুনর্গঠন করেছে সরকার, মনে করছে এই পুনর্গঠন করার মধ্য দিয়ে এটিকে শক্তিশালী করা হচ্ছে, এবং একটি 18 সদস্যের একটি টাস্ক ফোর্স করা হয়েছে ওষুধের মূল্য নির্ধারণে বহুপক্ষীয়ের সাথে কথা বলে এটাকে গ্রহণযোগ্য মাত্রায় নিয়ে আসা যায়। তৃতীয়ত হচ্ছে যে সরকার এসেনশিয়াল বা অত্যাবশ্যকীয় ওষুধের 117 যেটা ছিল এটাকে 260-এ প্রসারিত করেছে, বিস্তৃত করেছে, এবং এই ওষুধগুলো সরকার সরাসরি মূল্য নির্দেশ দ্বারা নিয়ন্ত্রণ করতে পারে। আমরা মনে করছি এই তিনটি খাতে যদি গৃহীত সিদ্ধান্তকে পুরোপুরি বাস্তবায়ন করা হয় তাহলে ওষুধের মূল্য নিয়ন্ত্রণটি অনেকটাই আমাদের নাগালের মধ্যে আসবে। এই পদক্ষেপগুলো কাজে আসবে। সরকারের প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড সম্প্রতি 33টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমালেও সাধারণ মানুষের সুফল পাচ্ছে না। এসব ওষুধ বেশিরভাগ ফার্মেসিতেই পাওয়া যাচ্ছে না, কারণ কি? এখানে 2-3টি কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে এই 17 কোটি মানুষের বা 18 কোটি মানুষের জন্য প্রয়োজনীয় ওষুধ তৈরির ক্ষমতা এসেনশিয়াল ড্রাগস কোম্পানির নেই। তারা মাত্র অল্প কিছু ওষুধ তৈরি করে, কোনো ক্ষেত্রে তারা আউটসোর্সিং বা অন্যান্য কোম্পানির কাছ থেকে কিনে নেয়। যদি সরকার এসেনশিয়াল ওষুধগুলোকে 260টির দাম নির্ধারণ করে একটি নির্দেশ জারি করে কঠোরভাবে তার নজরদারি করে, তাহলে কিন্তু শুধু এসেনশিয়াল ড্রাগ কোম্পানি নয়, সবগুলো কোম্পানিই কিন্তু এটি মানতে বাধ্য হবে। দেখুন, একটি ওষুধ যেটি গণস্বাস্থ্য কেন্দ্র 20 টাকায় বিক্রি করে, গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসের ওষুধ 20 টাকায় বিক্রি করে, সেই একই ওষুধ কিন্তু অন্য কোম্পানিগুলো 60 টাকা বা 70 টাকায় বিক্রি করছে। এটি কেন হবে? এখন যদি একটি রেফারেন্স ল্যাবরেটরি থাকতো ওষুধের পরীক্ষা করার, আমি বা আপনি কিন্তু গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসের একটা ওষুধ এবং অন্য একটি কোম্পানির একটা ওষুধ নিয়ে সেই ল্যাবরেটরিতে পরীক্ষা করে একটা সার্টিফিকেট এনে গভর্নমেন্টকে বলতে পারতাম, কেন তুমি এটি দেখছো না? সেই সুযোগটাও তো আমাদের নাই। অতএব এই সরকারের উচিত
সাধারণ মানুষের প্রবেশগম্য একটি রেফারেন্স ল্যাবরেটরি তৈরি করা। তাহলে কিন্তু ওষুধের মূল্য নিয়ন্ত্রণ, মান নিয়ন্ত্রণ দুটো ক্ষেত্রেই জন অধিকার প্রতিষ্ঠার একটি ধাপ তৈরি হতো। 20% মানুষ দরিদ্র রয়েছেন, এদের ওষুধ কেনার সামর্থ্য নেই। দেখা যাচ্ছে যে সরকারি হাসপাতালেও পর্যাপ্ত ওষুধ নেই। তো এক্ষেত্রে কি করণীয় হতে পারে? এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি বলেছেন। আমাদের দেশের আইন অনুযায়ী প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানের ছোট বড় তাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি নামে একটি খাত থাকে। বাংলাদেশে প্রায় 250-র অধিক ফার্মাসিউটিক্যালস কোম্পানি রয়েছে এবং এদের বাজারের যে রোলিং বা যে পরিমাণ তাদের পণ্য বিক্রয় হয়, এই সবগুলোর যদি আপনার সোশ্যাল রেসপন্সিবিলিটির জায়গাটার যে অর্থ দেওয়ার কথা, সেই অর্থ দিয়ে যদি একটি ফান্ড তৈরি করে অথবা সেই অর্থের প্রধান অংশ দিয়ে যদি একটি ফান্ড তৈরি করে এই দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবার জন্য, বিশেষ করে ওষুধের জন্য যদি খরচ করা হয়, তাহলে কিন্তু এই ক্ষেত্রে একটি বড় বৈপ্লবিক পরিবর্তন আসবে। অন্যদিকে যেসব কাজের কারণে মানুষের স্বাস্থ্যহানি ঘটে, যেমন ধূমপান বা তামাক জাতীয় পণ্য, বাংলাদেশে যতগুলো তামাকজাত পণ্যের তামাকের কারখানা রয়েছে, তার মধ্যে সিগারেট, বিড়ি, জর্দা ইত্যাদি ইত্যাদি যা রয়েছে, সবগুলোর ক্ষেত্রে একটি হেলথ ট্যাক্স নির্ধারণ করে সেই ট্যাক্সটি সরকারের খাতে জমা দিতে হবে এবং এই পরিমাণ টাকাটা ওষুধ কেনা এবং দরিদ্র মানুষের স্বাস্থ্য সেবার জন্য ব্যবহার করা হবে। তাহলে কিন্তু আমরা 20% মানুষকে কার্যকরভাবে ঔষধ এবং চিকিৎসার যে নিরাপত্তা বলয় বা সেফটি নেটওয়ার্ক, তার মধ্যে কিন্তু নিয়ে আসতে পারি। এই কথাটা যারা বিভিন্নভাবে নানা জায়গায় কথা বলে, জনস্বার্থে বিষয় নিয়ে আলোচনা করে, তারা কিন্তু বারবার আমরা তুলে ধরেছি। আমরা চাইব বর্তমানের সরকার, যারা গণ আকাঙ্ক্ষাকে ধারণ করার কথা বলে শপথ নিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, তারা এদিকে নজর দিই। তাহলে কিন্তু আমরা 20% দরিদ্র মানুষের ওষুধ এবং স্বাস্থ্য সেবার জায়গায় একটি নিরাপত্তা বলয় করে তুলতে পারবো। আপনি যেমনটা বলছিলেন শুরুতেই, যে ওষুধ প্রেসক্রাইবের ক্ষেত্রে অনেক ডাক্তাররাই সন্তুষ্টিকরণের দিকে যাচ্ছে, তো এক্ষেত্রে আপনার মতামত কি রয়েছে? দেখুন, একটি কোম্পানি ধরা গেল ওষুধ নির্মাতা, তারা যে কাজগুলো সাধারণত করে, প্রথমত হচ্ছে ওষুধটি চিকিৎসকের কাছে পরিচিত করানোর জন্য একটি 1 পাতা 2 পাতা বা 4 পাতার তথ্য নির্দেশিকা তারা তৈরি করে। ছবি টবি দিয়ে রঙিন আকর্ষণীয় ল্যামিনেটেড থাকে এবং সেটাকে চিকিৎসক এবং ফার্মাসিউটিক্যালসের ভাষায় বলা হয় লিটারেচার। ধরুন, একটা ওষুধের এই লিটারেচার তৈরি করতে গিয়ে প্রায় 100 থেকে 150 টাকা খরচ করছে। এটি চিকিৎসককে দিল, চিকিৎসক কি করে, সে একটু তাকালো, দেখলো, দেখে ওষুধের নাম এবং উপাদানটি দেখে একটু পরে সেটি ফেলে দেয়। তাহলে কি দাঁড়ালো, 150 টাকার সেই লিটারেচারটা সারা দেশে ধরুন 70,000 বা 60,000 ডাক্তার রোগী দেখছে এবং কোয়াক সহ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সহ আরও বেশি হবে 1 লাখ, এদেরকে দেয়া হলো। যদি এটি 150 টাকায় না করে এটি যদি 50 টাকায় করতো, তথ্য তো একই থাকতো, 2 রঙে ছাপা হতো। তাহলে যদি 1 লাখ মানুষের 100 করে টাকা বাঁচতো, কত টাকা? বাংলাদেশে যতগুলো ওষুধ রয়েছে তার অধিকাংশের ক্ষেত্রে এটি হচ্ছে, এটা কিন্তু টাকা কমানোর একটি জায়গা হতে পারে, যেটি মূল্য থেকে হবে। অন্যদিকে চিকিৎসককে কিছু উপঢৌকন দেয়া হয়, সেই উপঢৌকনের সীমাটা হচ্ছে লেখার কলম বা প্যাড থেকে শুরু করে বাড়িতে বা গাড়িতে ব্যবহার করার নানা সামগ্রী, অথবা ছুটিতে কক্সবাজার বা অন্য কোথাও যাওয়ার জন্য সুবিধা দিই, কখনো কখনো বিদেশ যাওয়ার জন্য সুবিধা দিই, এবং কোনো ক্ষেত্রে শোনা যায় যে নগদ অর্থ দেওয়ারও সুবিধা দিই। যদি এর একটি
অংশকে নিয়ন্ত্রণ করে ওষুধের কোম্পানিগুলো চিকিৎসকদের শুধুমাত্র চিকিৎসা শাস্ত্র গবেষণা এগুলোর সাথে যুক্ত মেটেরিয়াল সরবরাহ করতে পারবে, তার বাইরে এ না। ধরনের সমস্যা থেকে বের হওয়ার উপায় কি রয়েছে? বের হওয়ার উপায় হচ্ছে ওষুধের নির্মাতা কোম্পানিগুলো, চিকিৎসক এবং জনসাধারণ ত্রিপক্ষের সচেতন কার্যকর ভূমিকা। এক্ষেত্রে তো ডাক্তারদেরও ভূমিকা রয়েছে। নিশ্চিতভাবে যদি চিকিৎসকদের নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল তারা যদি এই জায়গাটিতে শক্ত হয়, কেউ স্বাস্থ্য চিকিৎসা ইত্যাদির বাইরে কোনো উপহার গ্রহণ করতে পারবে না। এই জায়গাটাকে আইনিভাবে নিয়ে আসা হলো, ওষুধ কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণ করা হলো এবং ফার্মেসিগুলোকে নিয়ন্ত্রণ করা হলো যে তারাও কোনো উপঢৌকনের বদলে কোনো কোম্পানির ওষুধ রাখতে পারবে না। ওষুধের দামে এত বেশি অস্থিরতা রয়েছে, তাও এমন পদক্ষেপ কেন নেওয়া হচ্ছে না? এটি আমি আবারও বলবো, রাজনৈতিক সরকারগুলো এই ক্ষেত্রে কেন যেন তারা নাড়াচাড়া করতে চান না। বিশেষ করে গত সরকার, তাদের বড় একটা অংশই ছিল ওষুধ ব্যবসায়ের সাথে যুক্ত, তারা এটা করতে চান না। আমরা চাইব সরকার দৃঢ়ভাবে জনগণের পাশে দাঁড়াক, জনগণের স্বার্থকে দেখুক এবং মুনাফা নয়, জনকল্যাণ তার মূল লক্ষ্য হোক। তাহলেই কিন্তু আমরা এটাকে নিয়ন্ত্রণ আনতে পারব। ডক্টর লেনিন, আমি জানতে চাই যে আপনি এক্ষেত্রে ডাক্তারদের জন্য কি পরামর্শ দিবেন? ডাক্তারদের জন্য আমি প্রধানত বলবো, এই জাতীয় ছোটখাটো উপহার গ্রহণ করে আপনার চরিত্রে বা আপনার হাতে কারো দাগ লাগানোর দরকার নেই। আপনি আপনার পেশাটা ঠিকমতো মনোযোগ দিয়ে প্র্যাকটিস করুন। প্রতিটি রোগীকে মনে করুন সে আমার পরিবারের কেউ, তার প্রতি আপনি মনোযোগী হন এবং আপনার চিকিৎসা বিজ্ঞানের সমস্ত জ্ঞান এবং প্রাপ্ত সুবিধাদি ব্যবহার করে রোগ নির্ণয় করুন, সেই অনুযায়ী সঠিক ওষুধটি আপনি দিন। একদিকে যেমন এতে আপনার প্র্যাকটিস বলি আমরা, যেটাকে রোগী দেখার প্রসার বা বিস্তৃতি বাড়বে, অন্যদিকে আপনার সুনামও বাড়বে। এই প্রসার এবং সুনাম আপনার জন্য অধিকতর রোগীকে আপনার কাছে নিয়ে আসবে। এই মূল কাজটি করুন। তাহলে আমরা এভাবেই বলি যে আপনি যদি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করেন, তাহলে অর্থ উপার্জন আপনার একটি যৌক্তিক বাই প্রোডাক্ট বা সহ উৎপাদক হিসেবে যুক্ত হবে। আমাদের চিকিৎসকদের এদিকে উদ্বুদ্ধ করার জন্য বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, যারা এখন একেবারেই অকার্যকর, তারা মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল এবং বাংলাদেশের প্রত্যেকটি সোসাইটি, যেমন ধরুন সার্জনদের সোসাইটি, মেডিসিন স্পেশালিস্টদের সোসাইটি, পাবলিক হেলথ স্পেশালিস্টদের সোসাইটি, পিডিয়াট্রিশিয়ানদের সোসাইটি, প্রত্যেকটা সোসাইটি যদি তার সদস্যদের এই ব্যাপারে উদ্বুদ্ধ করার পদক্ষেপ নেয়, সেটা কিন্তু অনেক কমে আসবে। যেমনটি আমরা দেখেছি গত বেশ কয়েক বছর যাবৎ, 15-20 বছর যাবৎ বাংলাদেশের বেশ কিছু সংখ্যক চিকিৎসক এবং চিকিৎসক, হাসপাতাল এবং প্রতিষ্ঠান, তারা কমিশন এবং পার্সেন্টেজ এই বাণিজ্যের বাইরে গিয়ে তারা ইনভেস্টিগেশনস বা পরীক্ষা নিরীক্ষা লিখছে এবং তারা নিজেরা যেমন কমিশন নেয় না, পার্সেন্টেজ নেয় না, অন্যকেও তারা দিতে উৎসাহিত করে না। এর মধ্য দিয়ে কিন্তু ইতিমধ্যেই জাতীয়ভাবে কমিশন এবং পার্সেন্টেজের বিরুদ্ধে ডাক্তারদের একটি অংশ যুক্ত হয়েছে, বৃহত্তর অংশ। আমরা মনে করি যদি এভাবে উদ্বুদ্ধ করা যায়, চিকিৎসকরাও ওষুধের কোম্পানিগুলো সঠিকভাবে পথ দেখাতে পারবে কিভাবে তারা মার্কেটিংটা করলে জনগণের কল্যাণ হয় এবং চিকিৎসকদের চিকিৎসা সম্পর্কীয় জ্ঞান এরও বিস্তৃত ঘটে। এই কাজটি কিন্তু তারা করতে পারবে। দীর্ঘমেয়াদে ওষুধের দাম স্থিতিশীল রাখতে কোন ধরনের নীতি বা কৌশল সবচেয়ে কার্যকর হতে পারে বলে আপনি মনে করছেন? প্রথমত, আমরা কাঁচামালগুলো বিদেশ থেকে আমদানি করি। আমাদেরকে বাংলাদেশে কাঁচামাল উৎপাদনের দিকে অগ্রসর হতে হবে, কারণ কাঁচামাল যদি আমরা উৎপাদন করতে না পারি, আমদানি নির্ভর হলে নানা কারণে দাম বাড়তে পারে। দ্বিতীয়ত, আমাদের দেশের বাণিজ্যের যে ভারসাম্য আমদানি রপ্তানি, সেই ক্ষেত্রে একটি সঠিক নীতি এবং কৌশল নির্ধারণ করে সেটাকে নিয়ন্ত্রণ করা। দ্বিতীয়ত, বাংলাদেশের অভ্যন্তরে বাজার নিয়ন্ত্রণের যে নিয়ামকগুলো, তাদেরকে আইনি পথে চলতে উদ্বুদ্ধ করা এবং বাধ্য করা। যদি আমরা এই কাজগুলো করতে পারি এবং সরকারের পক্ষ থেকে এই ওষুধের দামের উপরে
ওষুধ নিরাপত্তার উপরে যদি সঠিকভাবে নজরদারি করা হয় এবং সময়ে সময়ে বিদ্যমান আইনকে যদি আধুনিকায়ন করা হয়, তাহলে কিন্তু আমরা দীর্ঘমেয়াদে ওষুধের দামকে নিয়ন্ত্রণে রাখতে পারব। ডক্টর এনিন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।